নিজ কর্মজীবনে সফল একজন মানুষের জীবন কাহিনী রচনার ক্ষেত্রে আগে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সমাজে পরিবারটির অবস্থান ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 3 দশকের বেশি হয়ে গিয়েছিল চাঁড়ালখালী হরিমালা পার্শ্বস্থ পাড়া থেকে বালিগঞ্জের সেন পরিবারের নতুন জমিদারি যোগেশগঞ্জের মঙ্গলচণ্ডী খাল থেকে উৎপন্ন হওয়া কালীখাল ও কমলাখাল বেষ্টিত অংশে প্রসন্ন মণ্ডলের উত্তরসূরিরা যতক্ষণে পদ্ম, কার্তিক, নিবারণ মণ্ডল বসত গড়েছিল কমলাখালীর কমলাখাল বেষ্টিত অংশে। প্রসন্ন মণ্ডলের উত্তরসূরিরা যতক্ষণে পদ্ম, কার্তিক মণ্ডল গড়েছিল কমলাখালের গোড়ায় দক্ষিণ পাড়ে। সদ্য আসা পরিবারটিকে প্রকৃতিজাত নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। বসতির শুরুতেই বসতি ও চাষের জন্য যে জায়গা প্রয়োজন তা ছিল সদ্য বন কেটে আবাদ করা জায়গা। কিন্তু তখনও বাঘ, কুমির, শিয়াল সহ নানা বন্য প্রাণীর ভয়। সবচাইতে বেশি ভয় ছিল কামট কুমিরের। রায়মঙ্গল নদীর সঙ্গে যুক্ত মঙ্গলচণ্ডী খাল, মাঠের খাল, কালীর খাল, লাঠি হারানো খাল ইত্যাদি ছিল উন্মুক্ত। সুতরাং কামট কুমিরের আনাগোনা ছিল অপ্রতিলব্ধ। বাবার ঠাকুরদা কার্তিক মণ্ডল কুমিরের আক্রমণের শিকার হয়ে মারা গিয়েছিলেন। বাঘের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সারা রাত ধরে বাড়ির চারপাশে আগুন জ্বালিয়ে রাখা হতো। প্রাকৃতিক নানা বিপদকে সামনে নিয়ে বসতি স্থাপন করে আমার পূর্বপুরুষরা জীবনযাপন করতে শুরু করেছিল। জঙ্গল সদ্য সাফ করা বলে জমি চাষের জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে ওঠেনি। তখনও গাছের মূল জমিতে ছিল, সেজন্য প্রথম দিকে লাঙলের সাহায্যে হাল চাষ করা সম্ভব ছিল না। মাটির নিচে গাছের মূল যে অবশিষ্ট ছিল তা তুলে ফেলা একটু কঠিনই ছিল। তাই পরিশ্রম করে একটা জায়গা সুলমুক্ত করে সেখানে কোদাল দিয়ে মাটিকে কাদা কাদা করে ধান ফেলে চারা গাছ তৈরি করা হতো। তারপর চারা গাছ বেশ খানিকটা বড় হলেই গরান গাছের কাছাকে হুল করে ছোট ছোট গর্ত করে ধান চারা পুঁতে দেওয়া হতো। একে বলা হতো খুপি কেটে চাষ। জমির প্রকৃতি একরকম ছিল। জমিগুলো অসংখ্য খাল, নালা দিয়ে পরিবেষ্টিত ছিল। খালের দুপাশে জমি উঁচু, কিন্তু নালা বা হানার দুপাশে বিস্তৃত জায়গা ছিল নিচু। উঁচু অংশে কাদা এবং নিচু অংশ নাবাল বলে পরিচিত ছিল। ছোটোবেলায় দেখেছি পুকুর কাটলেই গাছের গোড়া, মূল, মহিষের মাথার খুলি, হাড় পাওয়া গেছে। দুনের খাল বা জঙ্গলচণ্ডী খাল খুব দীর্ঘ ছিল। মহাদেব জেঠুর বাড়ি পর্যন্ত খালের উপর কোনো বাড়ি ঘর ছিল না। মহাদেব জেঠুর বাড়ি রেখে শর্ষবিন্দু হালদার বাড়ি পর্যন্ত উন্মুক্ত ছিল। 1977 সাল থেকে দ্রুত অবস্থার পরিবর্তন ঘটে। শতাব্দীর শুরুতে গুটিকয়েক পরিবার নতুন জমিদারি ব্যবস্থায় জমি নিয়ে বসবাস করতে শুরু করে। তাদের প্রত্যেকের ফ্যামিলির লোকজনেই জমি জমা ক্ষেত খোলার কাজ করত। অনেক সময় চাষবাস সময় শেষ করতে আত্মীয় স্বজনদের সাহায্য নিতে হতো। কৃষি শ্রমিক পাওয়া যেত না। ইজারা নেওয়ার পর জমিদার সমতল পরগনা থেকে জঙ্গল সাফ করে জমি বন্টন করার জন্য আদিবাসী বেদিয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে এসেছিল। তারা জঙ্গল পরিষ্কার করার পর জমিদার ও জমিদারদের কর্মচারীদের জমি চাষ করত, ধান ঝাড়াই, মাড়াই ও গোলাজাত করার কাজ করত। খাজনা হিসেবে সংগৃহীত ধান গোলাজাত করত। ঈশান মণ্ডল ও প্রসন্ন মণ্ডলের পরিবারটি কালিন্দী নদীর পশ্চিম পাড়ে
অবস্থিত চাওয়ালখালী গ্রাম থেকে উঠে এসে মঙ্গলচণ্ডী খালের শাখা খাল, কালীখাল ও লাঠি হারানো খাল বা কমলা খাল বেষ্টিত 120 বিঘা জমির মালিকানা নিয়ে বসতি শুরু করে। সমগ্র জমির প্লটটি ছিল ইউ আকৃতির। জমিটির পূর্বে 2 খালের ঢানা বা সরু অংশ বেষ্টিত। সমগ্র জমির প্লটটি উত্তর ও দক্ষিণে সমান 2টি ভাগে ভাগ করা হয়। ঈশান মণ্ডল ছিলেন বড় ভাই, তার ভাগটি দক্ষিণ দিকে, প্রশান্ত মণ্ডলের অংশটি উত্তর দিকে। সীমানা ছিল লাঠি হারানো খাল। লাঠি হারানো খালের উত্তর পাড়ে বা পাড়ে হরিমণ্ডলের শতাধিক বিঘা জমি। তারাও একই জায়গা থেকে এসে বসতি শুরু করে। প্রসন্ন মণ্ডলের বংশের আমি পঞ্চম পুরুষ। আমি কার্তিক মণ্ডলকে দেখিনি, কিন্তু ওনার স্ত্রী সেকালের সহজিয়া সাধিকা ও বাউল গানের রচয়িতা লক্ষ্মী রানীকে আমি দেখেছি। আমার বয়স তখন বছর 3। আমার ঠাকুরদাকে আমি দেখেছি। লক্ষ্মী রানীর মৃত্যুর বছর 2 আগে ঠাকুরদা রতনচন্দ্র মারা যান। ঘটনা হলো, কার্তিক চন্দ্র যখন মারা যান তখন ঠাকুরদা লক্ষ্মী রানীর পেটে 6 মাস বয়সের, অর্থাৎ ঠাকুরদা ছিলেন একজন পোস্তুমাস চাইল্ড। ঠাকুরদা রতন মণ্ডলের জন্ম হয় 1914 সালে। বাড়ির একমাত্র ছেলে ও বড় ছেলে। তার বছর 10 পর নিবারণ মণ্ডলের বড় ছেলে তারাপদ মণ্ডলের জন্ম হয়। ইতিমধ্যে প্রসন্ন মণ্ডলের জ্যেষ্ঠ পুত্র পদ্মমণ্ডলের মৃত্যু হয়েছে। সংসারের দায়িত্ব পড়েছে প্রসন্ন মণ্ডলের ছোট ছেলে নিবারণ মণ্ডলের কাছে।